আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। সবাই কেমন আছো? যে যেখান থেকে এই ভিডিওটি দেখছো, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আল্লাহর রহমতে। আমি গত ক্লাসটি কন্টিনিউ করেছিলাম, কিন্তু গত ক্লাসে বিদ্যুৎ বিভ্রাটের কারণে ক্লাসটি ফুলফিল করতে পারি নাই। গত ক্লাসটি আলোচনা করেছিলাম প্রতিস্থাপন পদ্ধতি নিয়ে। তো শেষ প্রান্তে একটা সমীকরণ বা সরল সহজ সমীকরণ যে দুইটা আছে, এক্স এর মান বা চলকের মূল বা বীজ নির্ণয় করার ক্ষেত্রে যেভাবে প্রতিস্থাপন পদ্ধতিতে মান নির্ণয় করা যায়, ঠিক একইভাবে ওই সরল সহজ সমীকরণটা অপনয়ন পদ্ধতিতেও সমাধান করা যায়। তো যাই হোক, গতকালকের ক্লাসের পরে আজকের ক্লাসটা তোমরা মনোযোগ দাও, অবশ্যই বুঝতে পারবে যে অপনয়ন পদ্ধতি সহজ না প্রতিস্থাপন পদ্ধতি সহজ। দেখো, আমি একটা দুইটা সমীকরণ নিয়েছি, 5x + 4y = 6। এটাকে আমি ধরে নেব যে এটা 1 নং সমীকরণ। আবার x + 2y ধরে নেব 2 নং সমীকরণ। 1 নং সমীকরণের x এর সহগ হচ্ছে 5, y এর সহগ হচ্ছে 4। 2 নং সমীকরণ x এর সহগ হচ্ছে কোনো কিছু নেই বলতে কি আছে, 1 আছে, y এর সহগ হচ্ছে 2। এখন অপনয়ন পদ্ধতি হলো যে একটি পদ সরাসরি বাদ দেওয়া, তাকে বিলুপ্ত করা। তো এই জায়গা থেকে যদি প্রথম সমীকরণের y এর সহগ হচ্ছে 4, প্রথম সমীকরণের সহগ হচ্ছে y এর সহগ হচ্ছে 4, এর মানে যদি 2 নং সমীকরণ y এর সহগ যদি আমি 2 কে কোনোভাবে কোনো কিছু দিয়ে গুণ করে কনভার্ট করে আমি 4 এ নিতে পারি, তাহলে উপরটা আছে মাইনাস, নিচেরটা আছে প্লাস, প্লাসে মাইনাসে বাদ দেওয়া যাবে, কাটাকাটি করা যায়। তো কথা হলো যে অপনয়ন পদ্ধতিতে কখন আমরা একটি পদ বাদ দেব বা বিয়োগ করব, তাকে বিলুপ্ত করে দেব, অপসারণ করে দেব, ডিলিট করে দেব সরাসরি, এটা হলো যদি তুমি ওই চলকের সহগ সমান করতে পারো, তাহলে তুমি পদ বাদ দিতে পারবে। তাহলে দেখো, আমি যদি বলি যে এক নং সমীকরণ গুণ 1, কোনো কিছুই হয় না, বা এটা আমি নাও লিখে যদি লিখি ডিরেক্ট যে 1 নং সমীকরণ যোগ 2 নং, তার সাথে গুণ কত, 2। এরপরে যদি লিখি করে পাই, হবে কি হবে না? হ্যাঁ, অবশ্যই হবে। দেখো, 1 নং সমীকরণ 5x তারপরে মাইনাস 4y = 6। ওকে, তারপরে দেখো আমি 2 নং সমীকরণকে, এই সমীকরণের প্রত্যেকটি পদকে 2 দ্বারা গুণ করব, তাহলে হবে 2x প্লাস এই 2 দ্বারা এই 2 কে যদি গুণ করি, 2 দুগুণা 4, তারপর এই 2 দ্বারা এটা গুণ করি, 4 দুগুণা 8। ওকে ওকে, বুঝা গেল। এখন কথা হলো, দেখো এই উপরের সমীকরণটা যেটা আছে, এটা আছে -4y, নিচেরটা আছে +4y, চলে যাবে। তাহলে কি থাকলো, এক্স 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 যোগ করার ক্ষেত্রে কখনো সূচক বাড়ে না, সহগ বাড়ে। তাহলে দেখো 5 + 2 কত হবে, 7x। ওকে ওকে, তারপরে এই জায়গায় যদি আমি যোগ করি কত হবে, 14 হবে। অতএব আমি যদি উভয় পক্ষকে 7 দ্বারা ভাগ করি, তাহলে x এর সহগ হয়ে যাবে 1, আর এই জায়গায় হয়ে যাবে 2। বুঝা গেল? যদি আমি লিখি যে আবার আমি চাইলাম যে এরপরে x এর মান যে কোনো একটা সমীকরণে বসালে হয়ে যাবে, আমি চাইলাম আমি যদি আবার চেষ্টা করি, আমি লিখলাম যে 1 নং সমীকরণকে 5 দ্বারা গুণ করলাম, বিয়োগ 2 নং সমীকরণ, 1 নং গুণ 2, 1 নং গুণ 5 - 2, মানে 2 নং সমীকরণ লিখলাম। করে তা হয়তো ভুল বলতেছি, 1 নং সমীকরণকে আমি কোনো কিছু দ্বারা গুণ করব না, কারণ 5x আছে, অলরেডি আছে। তাহলে আমি লিখে ফেলবো 1 নং বিয়োগ 2 নং গুণ কত, 5 করে পাই। বুঝা গেল? ক্লিয়ার? এখন দেখো, আমি 1 নং সমীকরণকে ডিরেক্টলি লিখে নিব, 5x - 4y 6। খুব সুন্দর লেখা। এখন আমাকে কি করতে হবে, 5 দ্বারা 1 নং সমীকরণকে গুণ করতে হবে। কি হবে, 5x, ওই 5 দ্বারা 2 কে গুণ করতে হবে, 5 দুগুণা 10, ওইটাকে গুণ করতে হবে, 4 5 20। ওকে, একটু নিচে টান দেব,
এখন কথা হলো আমার এই জায়গায় এই যে মাইনাস, এই জায়গায় প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস প্লাস মাইনাস, মাইনাস এই জায়গায় প্লাস আছে, তাহলে কি হবে? প্লাসে মাইনাসে মাইনাস। এখন দেখো এইটা কিন্তু এখন -5x, তাহলে উপরের +5x এ আর নিচের -5x এ x পদ বিলুপ্ত চলে গেল, x পদ আমি বাদ দিয়ে দিলাম। তারপরে দেখা গেল এই জায়গায় -10y আর -4y কত হবে বলো তো? -14y। এই জায়গায় মাইনাস আসবে। সমজাতীয় যদি যোগ করি তাহলে সমজাতীয় চিহ্ন একই সাথে আসবে। এই জায়গায় -20 থেকে যদি 6 বাদ দিয়ে দিই কত হবে? -14। উভয় পক্ষকে যদি আমি এই জায়গায় -4y -14 উভয় পক্ষকে যদি আমি -14 দ্বারা ভাগ করি, মাইনাসে মাইনাসে প্লাস, এইটা একবার চলে যাবে, অবশ্যই তার সহগ 1, y এর সহগ 1, এইটা একবার চলে যাবে। ওকে, মাইনাসে মাইনাসে প্লাস। আমি ডিরেক্ট এই জায়গায় ডিরেক্ট লিখতে পারি y = 1। লিখতে পারি কি পারি না বলো? বলো আমাকে তোমরা। এইগুলা কি বুঝতে পারো? অপনয়ন পদ্ধতি অত্যন্ত সহজ। এরপর আমি লিখতে পারি যে অতএব নির্ণয় সমাধান ক্রমজোড় xy = ক্রমজোড় কেন বললাম না? টেনে উঠো, দেখবে এটাকে কেন বলতে হয়। x এর মান হচ্ছে কত? 2 এবং y এর মান হচ্ছে 1। এটা কি হবে কি হবে না? আবার যদি তুমি বলো না আমি এটা অপনয়ন করব না, আমি একবার অপনয়ন করেছি আর ওই x এর মানটা যে কোনো একটা সমীকরণে বসিয়ে দেই, তুমি তাইও পারবা। দেখো আমি করে দিচ্ছি। যে বললাম যে x এর মান 2 নং এ বসিয়ে পাই। ওকে, 2 নং সমীকরণে বসিয়ে পাই বা 2 নঙ্গে বসিয়ে পাই। এই জায়গায় দেখো x এর পরিবর্তে কত হবে? 2 হবে। 2 বসিয়ে দিলাম, +2y = 4। এই 4 কে যদি আমি ডিরেক্ট না লিখে আমি লিখি 2 + 2, তাও হবে। দেখো এই জায়গায় +2 আছে। আমরা জানি সমান চিহ্নের উভয় পক্ষে একই পদ থাকলে তাকে বাদ দেওয়া যায়, যায় কি যায় না? যায়। তারপরে কি লিখবো? বা 2y = 2। আবার উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ দিই, অতএব y = 1। তুমি চাইলে এটাও দিতে পারো অথবা তুমি এটাও দিতে পারো, তোমার কাছে যেটা সহজ হবে তুমি সেটাই দিবা। বুঝছো আমার কথা? বলো তোমরা কি বুঝছো? এখন কথা হলো এটা তো পূর্ণ সংখ্যা, যদি কখনো ভগ্নাংশ থাকে তখন আমরা কি করব? দেখি পরের অঙ্ক। দেখি আমরা দেখব পরের অঙ্কগুলা কেমন হয়। বুঝছো? মনে করো একটি অঙ্ক আছে, একটি অঙ্ক হয়তো বইয়ের 19 নম্বর অঙ্ক। কত নম্বর অঙ্ক? 19 নম্বর অঙ্ক। ইয়েস, x/2 + y/2 = 1। ওকে, তারপর আমি লিখব x/2 - y/2 = এই জায়গায় 3 হবে, এই জায়গায় 1 হবে। এটাকে আমি দিলাম 1 নং সমীকরণ, এটাকে আমি দিলাম 2 নং সমীকরণ। এখন যদি আমি বলি যে 1 নং যোগ 2 নং করে, ভাই এটা হবে কি হবে না বলো? হ্যাঁ হবে। এখন 1 নং যোগ 2 নং যদি করি, এই জায়গায় দেখো এই জায়গায় +y/2, এই জায়গায় -y/2, এটা বাদ যাবে, সরাসরি প্লাসে মাইনাসে বাদ যাবে। এই জায়গায় x/2 প্লাস বাম পক্ষের সাথে বাম পক্ষ যোগ করব, x/2, এই জায়গায় 3 + 1 বা 2x + x যদি লসাগু নেই, তারপরে 4 বা এটা যদি যোগ করি 2x/2। ওকে, 4। বুঝছো? বলো
যদি এটা চলে যায় কত হবে? অতএব x ইকুয়াল টু 4। বলো আমাকে, বুঝছো? ক্লিয়ার? এখন যদি তুমি লিখো যে x এর মান, হ্যাঁ লিখো যে x এর মান 1 নং এ বসিয়ে পাই, তাও হবে। দেখো এই জায়গায় x এর জায়গায় কি বসাও? 4/2 প্লাস y/2 ইকুয়াল টু 3, বা এই জায়গায় কত হবে বলো? কত হবে? এই জায়গায় 2 হবে প্লাস y/2 ইকুয়াল টু, এই 3 যদি না লিখে আমি লিখি 2 + 1। দেখো উভয় পক্ষ থেকে এটা সহজ চিন্তা, যারা অঙ্ক নিয়ে বেশি চিন্তা ভাবনা করে তাদের মধ্যে এসব থাকে। শেষ, চলে গেল উভয় পক্ষ থেকে, বা y/2 গুণ 2 1 1 × 2। আবার এই 2 কে উঠানোর জন্য সরাসরি আর গুণন করা যায়, আমি এত কিছু চিন্তা করছি না, এটাকে তুলতে হলে আমি গুণ দিয়ে দেবো, এটা চলে যাবে। অতএব y = 2। দেখো তোমরা বুঝতে পারছো কি পারছো না বলো আমাকে। অতএব নির্ণয় সমাধান xy = x এর মান হচ্ছে 4 এবং y এর মান হচ্ছে 2। এটা যদি গ্রাফ চার্টে আমরা লেখচিত্র হিসেবে আঁকি, যে x এর মান x বরাবর 1 2 3 4, এইদিকে 1 2 যোগ করো, এটা একটা বিন্দু হবে, p বিন্দুর স্থানাঙ্ক 2 × 4 × বা 4 2। x অক্ষ থেকে ডান দিকে 4 একক আর y অক্ষের দিকে 2 একক, এই বিন্দুতে গিয়ে ছেদ করেছে। ঠিক আছে, এইটা তো আমরা এইটা দেখলাম। তাহলে আমরা পূর্ণ সংখ্যারও অপনয়ন করতে পারবো, ভগ্নাংশেরও অপনয়ন করতে পারবো। তোমাকে চিন্তা করতে হবে 1 নং 2 নং সমীকরণকে কত দ্বারা গুণ করলে, কত দ্বারা ভাগ করলে, প্রথম পদ থেকে ডান পক্ষ থেকে বাম পক্ষ থেকে কোন পদ অপসারণ করলে, কোন পদ গুণ করলে, কোন পদ ভাগ করলে, কোনটা যোগ করলে, কোনটা বিয়োগ করলে আমার এই চলকের বীজ বা মূলটা বের হয়ে যাবে। এটা তোমার সরাসরি, এটা তুমি কখন পারবা? যখন তুমি ঠান্ডা মাথায় নিজু নিস্তব্ধে বসে অঙ্ক ক্যালকুলেশন করবা, তখন তোমার মাথায় আসবে। ঠিক আছে, এরপরে কথা আমি প্রত্যেক ক্লাসে নিচের ক্লাসের কথা বলি। যদি তুমি 6 7 এর সরল সমীকরণ করে থাকো, তাহলে এই জায়গায় তোমাকে 80% হেল্প করবে। ওই দুইটার ধারণা নিয়ে আসতে হবে। হুট করে তুমি 8 এর সরল সমীকরণের সমাধান করতে পারবা না। 1 বলে 2 বলে 3 বলতে হবে, হঠাৎ 3 বললে হবে না। 1 আর 2 এর ভিত্তি কোথায় গেল? বুঝছো? এখন কথা হলো, যদি প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান নির্ণয় করা যায়, অপনয়ন পদ্ধতিতে নির্ণয় করা যায়, তাহলে কি লেখচিত্রের মাধ্যমে কি নির্ণয় করা যায়? হ্যাঁ, নির্ণয় করা যায়। তা কোন অধ্যায়ের মধ্যে আছে বলো তোমরা? কোন অধ্যায়ের মধ্যে আছে? এটা আছে 6.2। কত? 6.2 এর মধ্যে আছে। 6.2 এর মধ্যে আছে। আমরা সরাসরি বই থেকে করব। তোমরা বইয়ের পেজ নাম্বার 110 এই পেজটা খুলো। ঠিক আছে, উদাহরণ কত? উদাহরণ এটা একটু দেখে দেই, এটা তো 3 নম্বর পর্যায়ে চলে গেল। আর উদাহরণ 6 আমরা এই জায়গায় লিখব লেখচিত্র। কোন মাধ্যমে করব? লেখচিত্রের মাধ্যমে সমীকরণের সমাধান করব। মনে করো একটা সমীকরণ যেটা সহজ, x + y = 7, x - y = 1। বুঝছো? এটাকে ধরলাম 1 নং সমীকরণ, এটাকে ধরলাম 2 নং সমীকরণ। এরপরে লিখব সমাধানের ক্ষেত্রে এই জায়গায় সমাধান লিখে নাও। সমাধান যে প্রদত্ত সমীকরণ হতে পাই। প্রদত্ত সমীকরণ কি? x + y = 7, অতএব x = 7 - y। 7 - y এটাকে কি বলি আমরা? 3 নং সমীকরণ বলতে পারি। বুঝছো? এরপর আমরা লিখব যে x
এর যেহেতু যেহেতু এক্স একটি চলক, তার বিভিন্ন মান আসতে পারে। এক্স এর বিভিন্ন মানের জন্য, এক্স এর বিভিন্ন মানের জন্য ওয়াই এর কি, ওয়াই এর মান বের করে নিচের ছকটি তৈরি করি। বুঝছো? এখন দেখো, এইটা আমরা নিলাম। বুঝছো? এখন কথা হলো, তোমাকে এমন সংখ্যা নিতে হবে, চলকের মান, অধীন চলকের মান বা স্বাধীন চলকের মান, এমন একটি মান নিতে হবে। বুঝছো? এই জায়গায় আমরা যদি এক্স এর মাধ্যমে প্রকাশ করি, তাহলে এক্স অধীন চলক, ওয়াই স্বাধীন চলক। তাহলে আমি এই জায়গায় এটা কনভার্ট না করে আমি এই জায়গায় ওয়াই রেখে দেই, এই জায়গায় এক্স নিয়ে নেই। সাধারণত আমাদের বইয়ের মধ্যে এটা দেওয়া আছে। বুঝা গেল? বুঝছো? তাহলে আমি এটা বলি, এটা এক্স, এটা ওয়াই। এখন এই যে চলক আছে, এই চলকের মান তোমাকে এমন সংখ্যা নিতে হবে, যোগ বিয়োগ গুণ ভাগ করলে পূর্ণ সংখ্যা বের হবে। অথবা যদি মান নেওয়ার পরেও, যদি ভগ্নাংশের ক্ষেত্রে মান নেওয়ার পরেও যদি ক্যালকুলেশন করে যদি দশমিকে আসে, তাহলে এমন একটি পূর্ণ সংখ্যায় গুণ করে নিতে হবে। তাহলে কি হবে, ওই যে গ্রাফ পেপারে বা চক কাগজে যখন তুমি বিন্দুপাতন করবে, বিন্দুগুলা বসাবে, তখন তোমার বসাতে সহজ হবে। কি হবে? বসাতে তোমার সহজ হবে। তো মনে করো এই জায়গায় কি বসাতে আমরা পারি, সর্বপ্রথম কি বসাতে পারি? 7 - 2, 7 মাইনাসে মাইনাসে +2 কত হবে? 9 হবে। তাহলে দেখা যাচ্ছে আমি যদি -2 বসাই 9 আসে। আবার যদি -2 থেকে এর থেকে বড় একটি সংখ্যা বসাই -1, অবশ্যই -2 থেকে -1 বড়। যারা সংখ্যার লেখচিত্র দেখেছ, কি দেখেছ? সংখ্যা রেখা দেখেছ, সংখ্যা রেখা জানো বা তোমরা যারা শিখেছ। এই জায়গায় কি হবে দেখো, 1 হবে। এই জায়গায় কত হবে? 8 হবে। বুঝছো? -1 8। এরপরে তোমরা কত বসাবা? এরপরে 0। কত? 0 তো প্লাস মাইনাস হয় না? 0 কত দেখো, কত হবে? 0 7। বুঝছো? ক্লিয়ার? এরপরে কত বসাবা? 1। যদি 1 বসাও, 1 বসাও, 1 বসাইলে কত হবে বলো? 6 হবে। 6 হবে। 2 বসাও, আরেক কমবে। 3 বসাও, 3 বসাও, দেখো কত হবে? এই জায়গায় 4 হবে। 4 বসাও, 3 হবে। হবে কি হবে না? অবশ্যই হবে। এরপরে তোমাকে আবার লিখতে হবে। কি করতে হবে? তোমাকে আবার লিখতে হবে, সেম জিনিসটা লিখতে হবে। কারণ তুমি এক্স এর স্বাধীন মান বসিয়ে ওয়াই এর অধীন মান বিভিন্ন মান পেয়েছ। বুঝছো? এখন তোমাকে আরো কিছু জিনিস লিখতে হবে। 2 নং সমীকরণ। এখন তুমি লেখো যে এক্স এর কি, বা অথবা লেখো যে আবার কি, আবার আবার সমীকরণ 2 হতে পাই। সমীকরণ 2 হতে পাই। সমীকরণ 2 কি? সমীকরণ 2 কি? লেখো x - y = 1, অতএব x = y + 1। এই জায়গায় এটা মাইনাস, এই জায়গায় এটা প্লাস। ক্লিয়ার? বুঝছো? বলো আমাকে, বলো। আচ্ছা, এখন কথা হল, আমার তো সব সময় x এর মান আমরা আগে বার করি। কি করতে হবে? কি করতে হবে? বা y = 1 - x, এই জায়গায় +x, এই জায়গায় -x, উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে দাও। অতএব y = x - 1। কি হবে দেখো? উভয় পক্ষে কি হবে? -1 দ্বারা গুণ করলে পদচিহ্ন পরিবর্তন হয়ে যাবে, চলক আগে আসবে, সহগ পরে চলে যাবে, বা ধ্রুবপদ, x বর্জিত পদ। বুঝা গেল? আমি এই জায়গাটুকু একটু বুঝবো তোমাদের বোঝার জন্য। ওকে, এখন তোমরা বলতে পারো এই জিনিসটা x এর বিভিন্ন মানের জন্য y এর মান বের করে নিচের ছকটি তৈরি করি।
এরপরে তোমরা আবার কি লিখবা, এইটা আবার ছকটা তৈরি করা। বুঝছো? ছকটা তৈরি করি। এখন দেখো এই জায়গায় কি হবে, এই জায়গায় কি হবে দেখো, এক্স ওয়াই। ওকে, এক্স এর মান কত নিতে হবে সর্বপ্রথম? মনে করো কত নিতে হবে। আমরা সর্বপ্রথম এই জায়গায় কত নিছি? 2 নিছি। তাহলে যদি এক্স এর মান -2 নেই, এক্স এর মান যদি -2 নেই, -1 কত হবে? -3, -2 -3। তারপরে এক্স এর মান 1 নেই, এক্স এর মান কত নেই? 1 নেই, 2 হবে, 2 হবে। তারপরে এক্স এর মান কত নেই? 1 পরে 0 নেই, 0 নেই, এক্স এর মান 0 নেই, 1 আসবে। কত আসবে? 1 আসবে। তারপরে এক্স এর মান 1 নেই, কত আসবে দেখো, 1 থেকে 1 চলে গেলে 0 আসবে, 0। এরপর এক্স এর মান 2 নেই, 1 আসবে। এক্স এর মান 3 নেই, 2 আসবে। এক্স এর মান 4 নেই, 3 আসবে। আসবে কি আসবে না? হ্যাঁ আসবে। এখন কথা হলো প্রথম সমীকরণের এক্স ওয়াই মানের সাথে 2 নং সমীকরণের এক্স ওয়াই এর মানের মিল হয়ে গেছে। কি হয়ে গেছে? প্রথম সমীকরণের এক্স ওয়াই মানের সাথে প্রথম সমীকরণের এক্স ওয়াই মানের সাথে 2 নং সমীকরণের এক্স ওয়াই মানের মিল হয়ে গেছে। মানে দুইটি সমীকরণের একটি বীজ হয়ে গেল এক্স এবং ওয়াই এর। যেভাবে প্রথম সমীকরণে এক্স এর মান 4, দ্বিতীয় সমীকরণে এক্স এর মান 4, প্রথম সমীকরণে এক্স এর ওয়াই এর মান 3, দ্বিতীয় সমীকরণে ওয়াই এর মান 3। তাহলে আমাদের হয়ে গেছে। এখন কি কাজ করতে হবে? শুধুমাত্র এই বিন্দুগুলো ছক কাগজে স্থাপন করতে হবে। ছক কাগজে স্থাপন করার আগে আমি এগুলো মুছে দেব। ছক কাগজে স্থাপন করার আগে আমাদেরকে আরো কিছু কাজ করতে হবে এবং কিছু জিনিস জানতে হবে। বুঝছো? বুঝছো তোমরা? হ্যাঁ বলো। এটা তো মুছলেও হবে না, না দেখে তো লিখতে পারবো না। এখন তোমরা লিখতে পারো যে মনে করি, কি করি? মনে করি, একটু তাকাও, একটু তাকাও। মনে করি এক্স ও এক্স ড্যাশ ও ওয়াই ও ওয়াই ড্যাশ ওয়াই ড্যাশ যথাক্রমে যথাক্রমে এক্স ও এক্স ড্যাশ। এখন বলতে পারো এটা থেকে নিয়ে আসলা, কোথায় থেকে নিয়ে আসলা? সত্যি না? এখন দেখো এই 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 এটা হচ্ছে এক্স ও এক্স ড্যাশ বা এক্স প্রাইম। এটা হচ্ছে ভূমি, আনুভূমিক। ঠিক আছে? আর এটা হচ্ছে ওয়াই ও ওয়াই ড্যাশ। কয়টি অক্ষ? 2টি অক্ষ, একটি সাপেক্ষে আরেকটি লম্ব। এখন এই রেখার উপরে এই রেখা বরাবর যেটা হবে সমান্তরালে এক্স এর মান, আর এই সরল রেখার বরাবরে যতগুলা মান হবে সবগুলা হবে ওয়াই এর মান। ঠিক আছে? বুঝছো? এরপরে আর একটু জিনিস আমি আরো একটু ক্লিয়ার করব। মনে করো এই জায়গায় আমি একটু উপরে লিখলাম, আমি 2টা অক্ষ লিখলাম, যে 2টা অক্ষ। এখন এইটা হচ্ছে ক্যাপিটাল লেটার অবশ্যই, এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ বা ওয়াই প্রাইম। ঠিক আছে? এক্স ও এক্স এটা ভূমি, ওয়াই ও ওয়াই এটা লম্ব। এর আগে আরো কিছু লিখব তোমাদের বোঝার জন্য, তোমাদের বোঝার জন্য। তোমরা ষষ্ঠ শ্রেণীতে সংখ্যা রেখা শিখেছো। কি শিখেছো? সংখ্যা রেখা শিখেছো। সংখ্যা রেখা মনে করো এটা 0, এটা 1 2 3 4 5 আরো যেতে হবে। এর মানে রেখা বলতে তার শেষ নেই, 1 2 3 4। বুঝছো? এখন যদি এই জায়গায় আমি বসাই, এই জায়গায় আমি বসাই যে এই জায়গায় যদি 0 থেকে ডান দিকে গেলে ধনাত্মক 1 2 3 4 5 আরো অসংখ্য মান বসানো যাবে। যদি আমি 0 থেকে বাম দিকে আসি অবশ্যই ঋণাত্মক -1 -2 -3 -4। এইটা গেল এক্স অক্ষ বরাবর। যদি আমি চিন্তা করি এইটাকে, এইদিকে চিন্তা করি, এইদিকে চিন্তা করি, তাহলে ওই ওয়াই অক্ষ বরাবর 0-র উপর দিকে যখন যাব, আমি উপর দিকে যাব, তখন এই জায়গায় লিখবো 1 2 3। এর মানে 0 থেকে উপর দিকে যখন যাব তখন ওয়াই এর মান ধনাত্মক, আর যখন 0 থেকে
এই লম্বর বিপরীতে যাব তখন আমি লিখব -1 -2 -3 এইভাবে লিখব, বুঝছো? যখন আমি এইভাবে যাব যদি এই জায়গায় 0 হয় যদি এরপরটা -1 -2 -3 -4 -5 এইভাবে আমি যেতে থাকবো, বুঝছো? তাহলে আমার এই 0 থেকে যখন ডান দিকে যাব এই সবগুলা কিন্তু হচ্ছে x এর মান, এই সবগুলা কিসের মান হচ্ছে x এর মান। ওই জায়গায় যদি আমি x চিন্তা করি তাহলে x এর মান ওই জায়গায় 1, আর যদি এই দিকে চিন্তা করি তাহলে y হয় কি হয় না? তো এই দিকে 0 থেকে ডান দিকে যদি আমরা যাই x এর মান হচ্ছে ধনাত্মক, আমরা এই জায়গায় প্লাস লিখলাম। আর 0 থেকে যদি এই দিকে যাই তাহলে y এর মানও ধনাত্মক। ওকে, আবার 0 থেকে যদি ভূমি বরাবর যাই তাহলে x এর মান হচ্ছে ঋণাত্মক, আর 0 থেকে ভূমির উপরে যদি লম্বের দিকে যাইতে y এর মান হচ্ছে ধনাত্মক, বুঝছো? আবার 0 থেকে যদি এই দিকে যাই, 0 থেকে যদি আমি এই দিকে যাই মানে বাম দিকে যাই তাহলে x এর মান হবে ঋণাত্মক, আর ওই যে লম্বর ঠিক বিপরীত এই দিকে y এর মান হবে ঋণাত্মক। প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস, ঠিক আছে? এখন যদি আমি আবার লম্বর দিকে যাই, হ্যাঁ আমি লম্বর দিকে যাব, লম্বর দিকে যদি যাই মানে 0 থেকে ডান দিকে যদি যাই, 0 থেকে ডান দিকে যাই তাহলে x এর মান হবে ধনাত্মক, আর 0 থেকে যদি ওই y এর এদিকে নাকি তার ঠিক বিপরীত দিকে যাই তাহলে y এর মান হবে ঋণাত্মক, বুঝছো? এখন দেখো এইটা ঠিক বিপরীত, এইটা ঠিক বিপরীত, এটাকে বলে ফার্স্ট কোয়াড্রেন্ট, এটাকে বলে সেকেন্ড কোয়াড্রেন্ট, এটাকে বলে থার্ড কোয়াড্রেন্ট, এটাকে বলে ফোর্থ কোয়াড্রেন্ট, বুঝছো? প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ, এইটা সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে, বুঝছো? এখন আমরা এগুলা মুছে দেব, এই সবগুলা মুছে দেব। হিজিবিজি হয়ে গেছে, ঠিক আছে? একেবারে হিজিবিজি হয়ে গেছে। তোমাকে মুছে দেই, এই জায়গায় কত ছিল তোমাকে মুছে দেই। ওকে 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 ওকে, এখন আমি লিখব যে x ও x ড্যাশ, y ও y ড্যাশ বা y প্রাইম যথাক্রমে কি? যথাক্রমে x অক্ষ ও x অক্ষ ও y অক্ষ, এবং তোমরা জানো যে মূলবিন্দু ও মূলবিন্দু কখন তোমরা সবাই জানো? এই যে এটা মূলবিন্দু, এটা এসেছে অরিজিন থেকে। কি থেকে? অরিজিন থেকে। অরিজিন বলতে মূলবিন্দু, একেবারে মূলবিন্দু, ঠিক আছে? অরিজিন থেকে এসেছে। তারপরে আমাদের কি কাজ করতে হবে? যে উভয় অক্ষের ক্ষুদ্রতম, উভয় অক্ষ কয়টা? একটা ভূমি একটা লম্ব। ওই জায়গায় লেখো যে উভয় অক্ষের ছোট্ট ছোট্ট গড় আছে না? গ্রাফ পেপারে ছোট্ট ছোট্ট গড় আছে না? হ্যাঁ, গ্রাফ পেপারে ছোট ছোট গড় আছে না? এই উভয় অক্ষের ক্ষুদ্রতম, এই ছোট্ট গড়গুলা কোন ধরনের গড়? বর্গ আকৃতির। কি আকৃতির? ছোট্ট গড়গুলা কোন আকৃতির? বর্গ আকৃতির। ক্ষুদ্রতম বর্গের কি? প্রতিবাহুর দৈর্ঘ্যকে, ক্ষুদ্রতম বাহুর প্রতিবাহুর দৈর্ঘ্যকে, কি ধরি? একক ধরি। কি ধরি? একক ধরি। বুঝছো আমার কথা? বলো যে উভয় অক্ষ, x অক্ষ y অক্ষ, ক্ষুদ্রতম বর্গের এই ছোট্ট একটা গড়কে কি ধরি? একক ধরি। একক ধরি। এরপরে আমি লিখব যে শক এক। এটা কি শক এক? কি এক না? হ্যাঁ, এটা শক এক। কি? শক এক এ -29
কমা দেব, প্রতি ক্ষেত্রে কমা দ্বারা পৃথক করবা। -1 -1 ওকে। তারপরে কত হবে? কমা 09, কি ভুল লিখলাম? না, 09 নয়, 07। তারপরে হবে 0716 এই জায়গাটা কমা দিতে হবে, 25, তারপরে হবে 34, এরপরে হবে 430। বিন্দুগুলো লিখবো যে বিন্দুগুলোকে কিগুলোকে, এই সবগুলা বিন্দুগুলোকে চক কাগজে স্থাপন করি। বিন্দুগুলোকে কি করি? চক কাগজে স্থাপন করি। এবারে বলবা যে এই বিন্দুগুলোকে কি, এই বিন্দুগুলো কি করে? যোগ করে উভয় দিকে বর্ধিত করি। উভয় দিকে বর্ধিত করি। কি করি? উভয় দিকে বর্ধিত করি বা উভয় দিকে বর্ধিত করে সমীকরণ ওই যে এক দ্বারা নির্দেশিত সরল রেখাটি বা সরল রেখাটির লেখ পাই। কি করি? সরল রেখাটির লেখ পাই। বুঝছো আমার কথা? এরপরে এগুলা মুছে দেই। তোমরা যখন এইটা লেখবা, এটা দুইটা ছাড় থাকতে হবে। এরপরে ওই যে এরপরে তোমরা লিখবা যে 2 নম্বরে যখন লিখবা, কি লিখবা বলো তো? এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত লিখবা, আবার লিখবা। আর এই জায়গায় পরিবর্তন কি হবে বলো তো? এই যে বিন্দু যেগুলো আছে, এই বিন্দুগুলা শুধুমাত্র পরিবর্তন হবে। কি হবে? এই বিন্দুগুলা পরিবর্তন হবে। এরপরে লিখতে হবে এই যে বিন্দুগুলো যোগ করে উভয়কে বর্ধিত করে সমীকরণ 2 দ্বারা নির্দেশিত সরল রেখাটির লেখ পাই। এরপরে লিখতে হবে, দেখো, এরপরে লিখবা যে এই সরল রেখাটি ওই যে আগের সরল রেখা যেটা আছে না, ওই যে যেটা বিন্দুগুলো স্থাপন করলে যে সরল রেখা আছে, ওই সরল রেখাটি কি? ওই সরল রেখাটি পূর্বোক্ত সরল রেখাকে একটি বিন্দুতে ছেদ করবে, যে কোনো একটি বিন্দু। বইয়ের মধ্যে দিয়েছে এ বিন্দুতে ছেদ করে। শুধুমাত্র আমি আবারও বলি, এই জায়গা থেকে এই জায়গা তুমি কয়েকবার লিখলেই তোমার মনে রয়ে যাবে। ঠিক আছে? সরল রেখাটি পূর্বোক্ত সরল রেখাকে এ বিন্দুতে ছেদ করে। এরপরে বলবা এ বিন্দুতে কি? এ বিন্দু কি? এ বিন্দু এইগুলো আবার বসাবা এই জায়গায় আবার বসাবা। এ বিন্দু উভয় সরল রেখার সাধারণ বিন্দু, কারণ কি? মনে করো যদি এইভাবে হয় আর এইভাবে হয়, এইটা এইদিকে যায়, এটা এইদিকে আসে, তো ওই জায়গায় একটা বিন্দু হবে। দুইটা সরল রেখার একটা সাধারণ বিন্দু হবে। ঠিক আছে নি? বিন্দু হবে। এরপরে লিখলা, কি লিখলা? যে এ বিন্দু উভয় সরল রেখার সাধারণ বিন্দু। এরপরে লিখবা এর স্থানাঙ্ক কি? এর স্থানাঙ্ক ওই যে বললাম না একটু আগে, এইদিকে অতখানি যে গেলা, এটা বিন্দু হলো,
ঠিক আছে, এই যে 4 আর 2 পাইলাম একটু আগে, হ্যাঁ এটাকে বলে স্থানাঙ্ক। এর স্থানাঙ্ক উভয় সমীকরণকে কি, এর স্থানাঙ্ক উভয় সমীকরণকে উভয় সমীকরণকে কি করে, উভয় সমীকরণকে তোমরা সবাই জানো সিদ্ধ করে, উভয় সমীকরণকে কি করে, সিদ্ধ করে। এরপরে লিখবা যে লেখ থেকে দেখা যায়, লেখ থেকে দেখা যায় এ বিন্দুর বুঝ যদি হয়, এ বিন্দুর বুঝ কত 4, এবং এ বিন্দুর বুঝ 4 এবং লম্বকে কি বলে, কুটি বলে, কুটি হচ্ছে 30। ঠিক আছে, এরপরে লিখবা নিচে যে অতএব নির্ণয় সমাধান xy = 430। বুঝছো? আমি আবার তোমরা একটু লক্ষ্য করো, বোর্ডের দিকে তাকাও, যে যখন এগুলো আমরা এই ছকটায় আগর ছকটা পাবো, যখন লিখবো তখন তখনই বলবো যে x ও x ড্যাশ y ও y ড্যাশ বা y প্রাইমকে x অক্ষ y অক্ষ ও মূলবিন্দু অবশ্যই মূলবিন্দু থাকে। এরপরে বলবা উভয় অক্ষের ক্ষুদ্রতম বর্গের প্রতিবাহুর দৈর্ঘ্যকে একক ধরি, মানে এক গড়কে এক একক ধরি, তাও বেশও ধরতে পারবা, এর চাইতে বেশি ধরতে পারবা। ছক 1 এ বিন্দুগুলো কোথায় স্থাপন করবা, বলো কোন জায়গায় তুমি স্থাপন করবা? ছক কাগজে স্থাপন করবা। এই বিন্দুগুলো যোগ করে যখন মনে করো তুমি এই বিন্দু পাইলে, এই 3টা বিন্দু পাইলা, এটাকে দেখতে সুন্দর লাগবে না, তোমাকে সুন্দর করতে হলে এই দিকে বাড়াবা, স্কেল ধরে এই দিকে বাড়াবা। বুঝছো? বিন্দুগুলোকে উভয় দিকে বর্ধিত করে সমীকরণ 1 দ্বারা নির্দেশিত সরলরেখাটি পাই। একটা সরলরেখা পাইলা, কি পাইলা? একটা সরলরেখা পাইলা। মনে করো এই সরলরেখাটা হচ্ছে x + y = 7। ওকে, এরপরে আবার তোমরা লিখলা, ঠিক আছে, আবার লিখলা, কোনটা লিখলা? এইটা, ওই যে আছে না, ওই জায়গার শুধুমাত্র সব কিছু থাকবে ওই লাল চিহ্ন যে জায়গায়, বিন্দুগুলা তোমরা শুধু বাদ দিবা, নতুনগুলা লিখবা, লেখা যেগুলো আছে আবার কপি পেস্ট করবা। কি করবা? আবার কপি পেস্ট করবা। কপি পেস্ট করার পরে এই জায়গা পরে তোমরা লিখবা যে এই সরলরেখাটি পূর্বোক্ত সরলরেখাটিকে কোন বিন্দুতে ছেদ করে। মনে করো এই সরলরেখাটা এই দিক থেকে আসছে, মানে এই সরলরেখাটা হচ্ছে x - y = 1। কোন বিন্দুতে ছেদ করছে? ওই সরলরেখাটা কোন বিন্দুতে ছেদ করছে বলো? ওই সরলরেখাটা এ বিন্দুতে ছেদ করছে, এ বিন্দুতে ছেদ করে। এ বিন্দু দুইটা সরলরেখা, উভয় সরলরেখার সাধারণ বিন্দু, এইদিকে উভয় সরলরেখার সাধারণ বিন্দু। এরপরে বলবা এর স্থানাঙ্ক, মানে এ বিন্দুর স্থানাঙ্ক উভয় সমীকরণকে সিদ্ধ করে। এইটাকে সিদ্ধ করবে, এটাকে প্রথম সমীকরণকে সিদ্ধ করবে, দ্বিতীয় সমীকরণকে সিদ্ধ করবে। ঠিক আছে নি? লেখ থেকে দেখা যায় যে এ বিন্দু, ওই যে বিন্দু আছে, ওই বিন্দুর বুঝ কত 4 এবং কুটি কত 3। অতএব নির্ণয়ের সমাধান কত? বুঝছো তোমরা? সব কাগজ নিয়ে সুন্দর করে এটা কি করবা, যদি অন্য বোর্ড বা আর কোনো সিস্টেম থাকে তাহলে পরবর্তীতে তোমরা সব কাগজে তোমাদেরকে দেখিয়ে দেব ইনশাআল্লাহ। বুঝছো? এইগুলার যদি তোমার ধারণা থাকে তাহলে তোমার পরীক্ষার মধ্যে তুমি এইগুলার উত্তর করতে পারবা। এবং আরেকটি কথা বলি যে তোমাদের একটা প্রশ্ন থাকবে যে প্রতিস্থাপন, আরোটা কি থাকবে? অপনয়ন। প্রতিস্থাপনে xy এর মান নির্ণয় করো, অপনয়নে xy এর মান নির্ণয় করো। 3 নম্বরে হবে যে লেখচিত্রের মাধ্যমে xy নির্ণয় করো। এখন কথা হলো, ওইটাকে যদি আমি কত স্টার দিই, 1 2 3 4 5 6 7, 7 স্টারও যদি দেই, কি দেই? 7 স্টার দেই। এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তুমি এইটা শিখলে কাজে কি আসবে? যখনই তুমি এসএসসিতে উঠবা,
তখন তুমি পাইবা স্থানাঙ্ক জ্যামিতি। স্থানাঙ্ক জ্যামিতি এটা কাজে লাগবে, বুঝছো? আর এটা আছে, যখন তুমি এসএসসিতে উঠবা, ফাংশনের লেখচিত্র। কি ফাংশনের লেখচিত্র? লেখচিত্রতে কাজে লাগবে। বৃত্তীয় ফাংশন, ঠিক আছে, সূচকীয় ফাংশন, এইগুলাতে কাজে লাগবে। আর ইন্টারে উঠলে তো অবশ্যই ত্রিকোণমিতি এসএসসির মধ্যেও আছে, হায়ার ম্যাথের মধ্যে। এই গ্রাফ পেপারটুকু তোমাকে ইউজ করতে হবে। কি করতে হবে? বারবার গ্রাফ পেপারটুকু ইউজ করতে হবে। এখন রয়ে গেল আরেকটি বিষয়, 4 নাম্বার। তোমাদের বাস্তবভিত্তিক সমাধান আছে 6.2 উদাহরণে আছে, অনুশীলনীর মধ্যেও আছে। বাস্তবভিত্তিক সমাধানের ক্ষেত্রে সমাধানটুকুকে তুমি কিসের মধ্যে পরিণত করবা? দেখো, সরলরেখা। আর ওই সরলরেখা বলতে কি? ওই সরলরেখা বলতে কি? ওই প্রত্যেকটা বাস্তবভিত্তিক সমাধানকে, বাস্তবভিত্তিক সমস্যাকে তুমি সরলরেখায় রূপান্তর করবা। কি? সরলরেখায়। সরলরেখায় করার আগে কি করতে হবে? সমীকরণ তৈরি করতে হবে। মনে রেখো, প্রতিস্থাপন, লেখচিত্র। লেখচিত্রের আগে অনেক সময় তুমি পাবে বাস্তবভিত্তিক সমস্যা পাবে। বাস্তবভিত্তিক সমস্যা থেকে তোমাকে সমীকরণ গঠন করতে হবে, আর সমীকরণ থেকে তারপরে সরলরেখা চিত্র নির্ণয় করতে হবে। বুঝা গেল? ওই বাস্তবভিত্তিক সমস্যাগুলা তোমাকে অবশ্যই করতে হবে। আর যদি বাস্তবভিত্তিক সমস্যা, এগুলো খুবই সহজ, মনোযোগ সহকারে দেখলে ওই বাস্তবভিত্তিক সমস্যাগুলো যদি তুমি সমীকরণে কনভার্ট করতে পারো, তাহলে x এর মান নির্ণয় করতে পারবা, এবং এইগুলা থেকে তুমি লেখচিত্র অঙ্কন করতে পারবা। এইগুলা তোমাকে, এই যে লেখচিত্রটা তোমার জন্য শিখে একটা ফরজ। কি ফরজ? তাহলে আর সময় না বাড়িয়ে এখানে শেষ করি। প্রত্যেকটা ভিডিওর লেন্থ বড় হয়ে যায়, দেখার সমস্যা হয়, কনসেন্ট্রেশন ধরে রাখা যায় না। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফিজ।